আমরা ক্লাস 11 ইতিহাস পড়ছি অর্থনীতির বিভিন্ন দিক। আজকে পড়াবো ভারতের সামন্ততান্ত্রিক অর্থনীতি, গুপ্ত যুগ ও দিল্লি সুলতানি। দেখো, ভারতের সামন্ততন্ত্র যেভাবে ছিল আর এই ইউরোপের সামন্ততন্ত্র দুটোকে ঠিক একভাবে বলা যাবে না। দেখো, মধ্যযুগে পশ্চিম ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থা যেরূপ ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল, অনুরূপ ব্যাপকতা ভারতে খুঁজে পাওয়া মুশকিল। ভারতে প্রাচীন যুগে গুপ্ত রাজাদের শাসনকালে এবং মধ্যযুগে দিল্লির সুলতানি শাসনকালে শাসন ব্যবস্থার কোনো কোনো ক্ষেত্রে সামন্ততান্ত্রিক কাঠামো লক্ষ্য করা যায়, কিন্তু ঠিক সেই কাঠামো আর ইউরোপের সামন্ততন্ত্র ঠিক একই নয়। তবে ইউরোপ ও সামন্ততন্ত্রের বিচারে ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব খুবই দুর্বল। অবশ্য প্রাচীন যুগে ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব প্রকৃতি ছিল কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। এক হচ্ছে ভারতের সামন্ততন্ত্রের সময়কাল, যদি থাকে তাহলে কখন। প্রাচীন যুগে খ্রিস্টীয় ৪র্থ শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত, অর্থাৎ ৩০০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল। ইতিহাসবিদ ডক্টর রামশরণ শর্মা প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব, বিকাশ ও অবক্ষয়ের সময়কালকে ৩টি পর্বে ভাগ করেছেন। এক হচ্ছে ৩০০ খ্রিস্টাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ভারতের সামন্ততন্ত্রের উত্থান ঘটে। ২, ৬০০ খ্রিস্টাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ভারতের সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ ঘটে। ৩, ৯০০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের সামন্ততন্ত্রের অবক্ষয় পর্ব চলে। এবার দেখো, গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব। প্রাচীন রোমান বা মধ্যযুগের ইউরোপের মতো সামন্ততান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব প্রাচীন ভারতে, বিশেষ করে গুপ্ত যুগে ছিল কিনা সে সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদের মধ্যে তীব্র মতপার্থক্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে সামন্ততন্ত্রের অস্তিত্বের সপক্ষে যুক্তি। প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করে কেউ কেউ বলতে চেয়েছেন যে সে যুগে ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, ডক্টর রামশরণ শর্মা, ডক্টর ডি কৌশাম্বী, ডক্টর দ্বিজেন্দ্রনাথ ঝা, অধ্যাপক BNS যাদব, S গোপাল, ভকত প্রসাদ মজুমদার প্রমুখ এই অভিমতের সমর্থক। তারা বলছে সামন্ততন্ত্র ছিল আর কি। তাদের মতে প্রাচীন যুগে সামন্ততন্ত্রের সহায়ক কয়েকটি উপাদানের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই উপাদানগুলি হলো, এক হচ্ছে দাস প্রথা, ২, অগ্রহার ব্যবস্থা, ৩, কৃষকের বদ্ধ জীবন, ৪, বাণিজ্যের ক্রমাবনতি, ৫, নগরের অবক্ষয় প্রভৃতি। অবশ্য প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্বে সমর্থনকারী পণ্ডিতরা মনে করেন যে ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তীকালে ইউরোপে যে ধাঁচের সামন্ততন্ত্রের উত্থান ঘটেছিল, ভারতীয় সামন্ততন্ত্র সেই ধাঁচের ছিল না। হচ্ছে সামন্ততন্ত্রের অস্তিত্বের বিপক্ষে যুক্তি। অন্যদিকে কোন কোন ইতিহাসবিদ মনে করেন যে মধ্যযুগের পশ্চিম ইউরোপের মতো প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না। ডক্টর দীনেশ চন্দ্র সরকার, হরবংশন মুখিয়া, ব্রজ দুলাল চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী প্রমুখ এই অভিমতের সমর্থক। এই প্রসঙ্গে তারা প্রাচীন ভারতে বিভিন্ন সামন্ততন্ত্র বিরোধী উপাদানের উপস্থিতির উল্লেখ করে। তাদের মতে, এক হচ্ছে প্রাচীন ভারতে শক্তিশালী কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল। ২, সে যুগে জমিতে কৃষকদের মালিকানা সত্ত্ব ছিল। ৩, কৃষি উৎপাদনের পাশাপাশি সে সময় ভারতের সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য ছিল। সামন্ততন্ত্রে তো ব্যবসা বাণিজ্য বাইরের সঙ্গে ছিল না, কিন্তু ভারতে কিন্তু সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য চলত। ৪, প্রাচীন ভারতে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। প্রাচীন ভারতে সামন্ততন্ত্র বিরোধী উক্ত উপাদানগুলির উপস্থিতির উল্লেখ করে পণ্ডিতরা অভিমত দিয়েছেন যে সে যুগে ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না। এবার দেখো, গুপ্ত যুগে সামন্ততান্ত্রিক উপাদান। প্রাচীন যুগে ভারতে পরিপূর্ণভাবে বিকশিত সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে সংশয় থাকলেও এই সময় সামন্ততান্ত্রিক ধাঁচের কিছু কিছু বৈশিষ্ট্য ভারতীয় সমাজ ও অর্থনীতিতে অবশ্যই উপস্থিত ছিল। এগুলো হচ্ছে, এক হচ্ছে দাস প্রথার অস্তিত্ব। ঠিক সেইভাবে সামন্ততন্ত্রের অস্তিত্ব না থাকলেও কিছু কিছু জিনিস ছিল যেটা প্রমাণ করে যে সামন্ততন্ত্রের প্রভাব কিছুটা হলেও ভারতে ছিল। তার মধ্যে এক হচ্ছে দাস প্রথার অস্তিত্ব। সামন্ততন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কৃতদাস প্রথা বা দাস প্রথার উপস্থিতি। প্রাচীনকালের বিভিন্ন বৈদিক সাহিত্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, অশোকের শিলালিপি, মনুর সংহিতা প্রভৃতি থেকে প্রমাণ পাওয়া যায় যে প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল। এই প্রথা পরবর্তী গুপ্ত যুগেও একইভাবে প্রচলিত ছিল বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। ২, অগ্রহার ব্যবস্থা। ইতিহাসবিদ ডক্টর রামশরণ শর্মা দেখিয়েছেন যে ভারতে খ্রিস্টীয় ৩য় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করার প্রথা চালু হয়। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেহ নামে পরিচিত। প্রশ্ন আছে তোমাদের, অগ্রহার প্রথা বা ব্রহ্মদেহ প্রথা কি? ব্রহ্মপ্রথা। ইতিহাসবিদ ডক্টর রামশরণ শর্মা দেখেন যে ভারতে খ্রিস্টীয় ৩য় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ধর্ম প্রতিষ্ঠান নিষ্কর জমিদান করার কথা ছিল। এই যে ব্রাহ্মণকে জমিদান করা, পুণ্য অর্জনের ব্রাহ্মণকে জমিদান করা, ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমিদান করা, এই হচ্ছে প্রথাই হচ্ছে অগ্রহার বা ব্রহ্মদেহ প্রথা।
অগ্রহর প্রথার মাধ্যমে জমির প্রাপক যে জমি লাভ করত সেই জমির যাবতীয় অধিকার তার হাতে চলে যেত। এর ফলে জমির প্রাপকের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায় এবং তিনি ভূস্বামীতে পরিণত হন। তার প্রাপ্ত জমিতে বসবাসকারী কৃষকরা তার প্রজায় পরিণত হয়, মানে যে পেল তার প্রজা হয়ে গেল কৃষকরা, এবং তাদের উপর প্রভুর শোষণ চলতে থাকে। এভাবে সামন্ততন্ত্রের উদ্ভবের পথ প্রস্তুত হয়। 3 হচ্ছে কৃষকের বদ্ধ জীবন। গুপ্ত যুগে, বিশেষ করে আদি মধ্যযুগে ভারতের কৃষক সমাজ ভূমির মালিকানা হারিয়ে প্রভুর জমিতে শ্রমদানে বাধ্য হয়েছিল বলে কেউ কেউ মনে করেন। ডক্টর যাদব লিখিয়েছেন যে আদি মধ্যযুগে হালকর, বদ্ধহল প্রভৃতি শব্দগুলি কৃষকের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে থাকে। এ থেকে তিনি অনুমান করেন যে সে যুগে কৃষকরা নিজস্ব অধিকার হারিয়ে প্রভুর জমিতে আবদ্ধ হয়ে পড়েছিল। প্রভুর অধীনে কৃষকদের পরিশ্রমে উৎপাদন কার্য চলতে থাকে এবং দেশে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বিকাশ করে। 4 হচ্ছে বাণিজ্যের অবনতি। সামন্ততন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হল কৃষি অর্থনীতির উপর বেশি নির্ভরতা এবং বাণিজ্যের অবনতি। ডক্টর রামশরণ শর্মা ও ডক্টর যাদব দেখিয়েছেন যে গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থার বিকাশের ফলে স্বনির্ভর গ্রামীণ কৃষি অর্থনীতি মুখ্য হয়ে ওঠে। রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে রোমের সক্রিয় বাণিজ্যিক সম্পর্ক শেষ হয়ে যায়। ফলে ভারতে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কৃষি পণ্যের চাহিদা হ্রাস পায় এবং কৃষি উৎপাদন কমে যায়। অর্থনীতি ক্রমে আঞ্চলিক হয়ে উঠতে থাকে। এ সময় মুদ্রার সংখ্যা কমে গিয়ে ভারতের মুদ্রা অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। 5 হচ্ছে নগরের অবক্ষয়। অগ্রহার প্রথাকে ভিত্তি করে গুপ্ত যুগে উদ্ভূত নতুন ভূস্বামীরা কৃষি উৎপাদনের শ্রমের উপর জোর দিলে শিল্প ও বাণিজ্য অবহেলিত হয়। শিল্প ও বাণিজ্যের অবনতির ফলে নগরগুলির অবক্ষয় শুরু হয়। এ সময় প্রাচীন ভারতের সমৃদ্ধ বহু নগর অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়। কপিলাবস্তু, শ্রাবন্তী, কুশীনগর, বৈশালী প্রভৃতি প্রাচীন নগরগুলির অবক্ষয় এ সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। নগর জীবনের অবক্ষয় এবং গ্রাম জীবনের প্রসার সামন্ততান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। হচ্ছে সম্রাট ও কৃষকের মধ্যবর্তী শাসক গোষ্ঠী। ডক্টর দামোদর ধর্মানন্দ কোশাম্বীর মতে গুপ্ত যুগের শেষ দিকে সম্রাটের ক্ষমতা হ্রাস পেয়েছিল এবং সাম্রাজ্যের অধিকাংশ প্রদেশে শাসন ক্ষমতা স্থানীয় সামন্ত প্রভুদের হাতে চলে গিয়েছিল। ডক্টর কোশাম্বীর মতে খ্রিস্টীয় 3য় শতকের মধ্যে ভারতের সম্রাট তার অধীনস্থ বিভিন্ন স্থানীয় শাসকদের নিজেদের এলাকায় রাজস্ব আদায়, শাসন পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা প্রভৃতি বিষয়ে কিছু অধিকার দেন। মানে অধিকার দিতে বাধ্য হন আর কি। মানে কেন্দ্রীয় শাসন এতটা দুর্বল হয়ে পড়ে, সেখান থেকে স্থানীয় শাসন পরিচালনা করা তাদের পক্ষে অসম্ভব হয়েছিল। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে তারা রাজস্ব আদায়, শাসন পরিচালনা, এই জন্য স্থানীয় যে শাসকদের চালনা করেন তারাই হচ্ছে মূলত চালাতো আর কি। ঊর্ধ্বতন সম্রাট কর্তৃক স্থানীয় শাসকদের এরূপ অধিকার দানকে ডক্টর কোশাম্বীর উপর থেকে সামন্ততন্ত্র, মানে এই যে উপর থেকে ফিউডালিজম ফ্রম অ্যাবভ, উপর থেকে সামন্ততন্ত্র, মানে রাজা এদের সামন্ততন্ত্র থেকে চালনা করতেন আর কি রাজা, সেজন্য উপর থেকে সামন্ততন্ত্র বলে অভিহিত করেছে। 2 ডক্টর কোশাম্বীর মতে খ্রিস্টীয় 7ম 8ম শতক নাগাদ সম্রাট ও কৃষকের মধ্যবর্তী স্তরে নতুন ভূমধ্যকারী গোষ্ঠীর উত্থান ঘটে, মানে মাঝখানে এক গোষ্ঠী আর কি, যারা কৃষকের উপর বল প্রয়োগ করে কৃষির উৎপাদনকে সচল রাখত। ডক্টর কোশাম্বী একে নিচু থেকে সামন্ততন্ত্র, ফিউডালিজম ফ্রম বিলো বলে অভিহিত করেছে, মানে উপর থেকেও ছিল আবার নিচু থেকেও সামন্ততন্ত্র ছিল। গুপ্ত যুগে সামন্ততন্ত্রের বিকাশে অগ্রহার প্রথার ভূমিকা দেখো। ভারতে গুপ্ত যুগে সম্রাট ও বিভিন্ন ধনী ব্যক্তি পূর্ণ অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্রাহ্মণদের নিষ্কর জমি দান করতেন। দান গ্রহীতা স্বয়ং প্রাপ্ত জমি বা গ্রামের রাজস্ব আদায়, আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসন ও বিচার কার্য পরিচালনা প্রভৃতি যাবতীয় বিষয়ের অধিকারী হতেন। এটি অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত। গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করার জন্য অগ্রহার প্রথাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলা হয়। অগ্রহার প্রথা যেসব উপায়ে সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করেছিল সে উপায়গুলি হলো: 1 হচ্ছে ভূমিদান। গুপ্ত যুগে সম্রাট ও অন্যান্য ধনী ব্যক্তিরা পূর্ণ অর্জনের লক্ষ্যে ধর্মস্থান ও ব্রাহ্মণদের যে নিষ্কর ভূমিদান করতেন তার যাবতীয় অধিকার চলে যেত দান গ্রহীতা অর্থাৎ জমির প্রাপকের হাতে। জমির প্রাপক এই দান প্রাপ্ত জমি যাবতীয় রাজস্ব আদায় ও ভোগ করতেন। এই জমিতে বসবাসকারী মানুষের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, বিচার কার্য পরিচালনা প্রভৃতি অধিকারও জমির প্রাপকদের হাতে চলে যেত। দান প্রাপ্ত ভূমির উপরে অবস্থিত যাবতীয় সম্পদ, এমনকি ভূমির নিচে অবস্থিত খনিজ সম্পদেও জমির প্রাপকের অধিকার সুপ্রতিষ্ঠিত হতো। এভাবে ভূমিদান ব্যবস্থার মাধ্যমে দেশে স্থানীয় বিভিন্ন ভূস্বামীর আবির্ভাব ঘটে, যা সামন্ততন্ত্রের ভিত্তি রচনা করে। 2 হচ্ছে ব্যক্তি মালিকানা। গুপ্ত যুগে ভারতের জমির উপর রাজকীয় গোষ্ঠী মালিকানা সংকুচিত হয়ে ব্যক্তি মালিকানার প্রসার ঘটতে শুরু করেছিল বলে ইতিহাসবিদ ডক্টর রামশরণ শর্মা মনে করেন। এই সময় ব্যক্তি মালিকানার প্রসারে অন্যতম ভূমিকা নিয়েছিল অগ্রহার ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে বা ব্রাহ্মণদের ভূমিদান করা হতো। রাজা ধর্মস্থানেও ব্রাহ্মণদের যে ভূমিদান করতেন তাতে রাজার অধিকার লুপ্ত হয়ে জমি প্রাপকের ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হতো।
তিন হচ্ছে ত্রিস্তর ব্যবস্থা। গুপ্ত যুগে বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি থেকে জানা যায় যে সে যুগে ভূমিদানের ফলে ভূমি ব্যবস্থায় তিনটি স্তরের সৃষ্টি হয়েছিল। এক হচ্ছে মহিপতি অর্থাৎ রাজা, দুই স্বামী অর্থাৎ জমির প্রাপক এবং তিন কর্ষক অর্থাৎ শোষিত কৃষক শ্রেণী। এই স্তর বিন্যাসের সর্বোচ্চ শিখরে অবস্থান করতেন রাজা, মধ্যবর্তী স্তরে থাকতেন বিভিন্ন স্থানীয় ভূস্বামী এবং সর্বনিম্ন স্তরে থাকত অগণিত শোষিত কৃষক। এভাবে গুপ্ত যুগে ভারতের সামন্ততান্ত্রিক কাঠামোটি গড়ে ওঠে। এবার দেখো গুপ্ত যুগে সামন্ততন্ত্র পরিপন্থী উপাদান। বিভিন্ন পণ্ডিত ইতিহাসবিদ গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্রের সহায়ক বিভিন্ন উপাদানের উল্লেখ করল ডক্টর দীনেশ চন্দ্র সরকার, হরবংশ মুখিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী প্রমুখ এই সময় ভারতের সমাজ ও অর্থনীতিতে সামন্ততন্ত্র পরিপন্থী বিভিন্ন উপাদানের উল্লেখ করে বলেছেন যে উক্ত সময়কালে ভারতে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেনি। তারা উক্ত সময়কালে ভারতে সামন্ততন্ত্র বিরোধী যেসব উপাদান অস্তিত্বের উল্লেখ করেছেন সেগুলো এরা বলছে যে সামন্ততন্ত্র ঘটেনি আর কি। যে শক্তিশালী কেন্দ্রীয় সরকার ডক্টর চক্রবর্তী প্রমুখ দেখিয়েছেন যে গুপ্ত যুগে ভারতের কেন্দ্রীয় শক্তি যথেষ্ট সুদৃঢ় ছিল। ডক্টর চক্রবর্তী দেখিয়েছে যে এই যুগে রাজ অনুশাসনগুলিতে দান গ্রহীতাকে রাজ বিরোধী কাজ থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি প্রয়োজনে তার জমি কেড়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। দুই কৃষকের মালিকানা। ডক্টর হরবংশ মুখিয়ার মতে সামন্ততন্ত্রের প্রতিষ্ঠার জন্য উৎপাদনের উপকরণের উপর ভূস্বামীর মালিকানা থাকা দরকার, কিন্তু গুপ্ত যুগে তথা প্রাচীন ভারতে উৎপাদনের উপকরণগুলির উপর সামন্ত প্রভুর পরিবর্তে কৃষকদের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে ভারতে কৃষকরা ভূস্বামীর অধীন ছিল না বা প্রাচীন রোমের মতো কৃতদাস প্রথা ভারতে গড়ে ওঠেনি। তাই ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্বের সন্ধান করা অর্থহীন বলে ডক্টর মুখিয়া মনে করেন। কিন্তু হচ্ছে বাণিজ্যের বিকাশ। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় বাণিজ্যের বিকাশ সম্ভব নয়, কিন্তু 300 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় প্রকার বাণিজ্যের যথেষ্ট অগ্রগতি ঘটেছিল বলে অনেকে মনে করেন। উদ্বৃত্ত কৃষি উৎপাদনের উপর ভিত্তি করে বাণিজ্যের এই অগ্রগতি সম্ভব হয়েছিল। এই সময় ভারতে রৌপ্য মুদ্রার প্রচলন বাণিজ্যের সহায়ক হয়েছিল বলে ডক্টর বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মনে করেন। উক্ত সময়কালে বণিক সংঘের অস্তিত্ব ছিল বলে জানা যায়। এই যে বাণিজ্যের বিকাশ, এই বাণিজ্যের বিকাশ তো সামন্ততন্ত্রের বিরোধী। সামন্ততন্ত্র শুধুমাত্র কৃষির উপর নির্ভর ছিল, বাণিজ্য ছিল না। চার হচ্ছে নগরের প্রসার। অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় দেখিয়েছে যে আদি মধ্যযুগে ভারতের তৃতীয় পর্বের নগরায়ন প্রক্রিয়া চলছিল। এই সময় প্রাচীন নগরগুলি যেমন নতুন করে বিকশিত হচ্ছিল, তেমনি গাঙ্গেয় উপত্যকায় বহু নতুন নগরের উদ্ভব ঘটেছিল। নগর জীবনের বিকাশ সামন্ততন্ত্রের প্রসারের বিরোধী উপাদান হিসেবে চিহ্নিত হয়ে থাকে। মন্তব্য। যাই হোক, গুপ্ত যুগে ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে বিতর্কের কোনো সুস্পষ্ট মীমাংসা এখনো হয়নি। তবে এ প্রসঙ্গে ইতিহাসবিদ ডক্টর এল বাসাম এর অভিমত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তিনি আদি মধ্যযুগে ভারতীয় আর্থ সামাজিক অবস্থাকে বড় জোর আধা সামন্ততান্ত্রিক বা সামন্ততান্ত্রিক ধাঁচের বলে অভিযোগ করেন। তিনি বলছেন যে এটা যেভাবে ছিল তাতে পুরো সামন্ততান্ত্রিক বলা যাবে না, আধা সামন্ততান্ত্রিক বলা যেতে পারে বা সামন্ততান্ত্রিক ধাঁচের ছিল এটা বলা যেতে পারে। এবার দেখো দিল্লি সুলতানের আমলে ভারতের সামন্ততন্ত্র। প্রাচীন যুগে বিশেষ করে গুপ্ত যুগে ও পরবর্তীকালে আদি মধ্যযুগে ভারতীয় সমাজ ও অর্থনীতির সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন উপাদান কিছুটা সক্রিয় থাকলেও 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে তুর্কি মুসলিমদের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই এর অবসান ঘটেছিল। তবে দিল্লি সুলতানির প্রতিষ্ঠার পরবর্তীকালে ভারতীয় শাসন ব্যবস্থায় আবার সামন্ততান্ত্রিক কিছু কিছু উপাদান প্রবেশ করে, তবে অবশ্যই তা পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের সঙ্গে তুলনীয় নয়। দিল্লি সুলতানির কোনো কোনো ক্ষেত্রে সামন্ততান্ত্রিক ধাঁচ লক্ষ্য করা গিয়েছিল মাত্র। এ সময় রাজকীয় জমি ছোট বড় বিভিন্ন অংশে ভাগ করে সেনাধ্যক্ষ, সৈনিক ও অন্যান্য মুসলিম অভিজাতদের মর্যাদা অনুসারে তাদের মধ্যে বিলি বন্টন করা হতো। এটি ইকতা ব্যবস্থা নামে পরিচিত। দিল্লি সুলতানের শাসনকালে কেন্দ্রীয় শাসন যথেষ্ট শক্তিশালী হলেও ইকতা ব্যবস্থাকে ভিত্তি করে এই সময় সুলতানি শাসন ব্যবস্থায় সামন্ততান্ত্রিক কাঠামোটি পরিস্ফুট হয়ে ওঠে। তোমাদের প্রশ্ন আসবে ইকতা ব্যবস্থা কি? দেখো, ইকতা হচ্ছে আক্ষরিক অর্থে ইকতা বলতে এক অংশ বোঝায়। ইকতা ব্যবস্থা ইসলামীয় জগতে প্রচলিত ছিল এবং সেখান থেকে তুর্কিরা এই ব্যবস্থা ভারতে আমদানি করেন। ইতিহাসবিদ কে এ নিজামী লিখেছেন, ভারতের সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দিল্লির প্রথম দিকের তুর্কি সুলতানগণ বিশেষ করে ইলতুৎমিশ ইকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সুলতানের আমলে ইকতা ব্যবস্থার নানা পরিবর্তনের মধ্য দিয়ে সুলতানের যুগে সামন্ততান্ত্রিক কাঠামোর আত্মপ্রকাশ ঘটে। হচ্ছে বৈশিষ্ট্য। ইকতা ব্যবস্থায় সামন্ততান্ত্রিক ধাঁচের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে এই ব্যবস্থা দ্বারা সুলতান তার খালিসা জমির বাইরে অবস্থিত জমিগুলি নির্দিষ্ট শর্ত কর্তব্য পালনের বিনিময়ে তার সেনাধ্যক্ষ, সৈনিক ও অভিজাতদের মধ্যে বন্টন করে দিতেন। দুই, বিনিময়ে ইকতাদার বা মুক্তি বা মাক্তি নামে ইকতার প্রাপকরা সুলতানকে প্রয়োজনে সৈন্য সরবরাহ করতেন। তিন, সুলতানের নামে মাক্তি তার ইচ্ছা ইকতাকে এলাকায় স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা এবং কিছু প্রশাসনিক দায়িত্ব পালন করতে। যাই করত কিন্তু নাম কার থাকতো? সুলতান
সুলতানের নামে, এরা এটা করত। এক কথায় সুলতানকে সৈন্য সরবরাহ ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালনের বিনিময়ে ইকতাদারকে নগদ অর্থের পরিবর্তে ভূমি দান করা হতো এবং সেখান থেকে ইকতাদার রাজস্ব আদায় করে তার যাবতীয় ব্যয় নির্বাহ করতেন। ইকতাদাররা সেখান থেকে সব যাবতীয় আয় করতেন এবং সুলতানকে দিতেন এবং তার প্রশাসনিক কাজকর্ম চালাতেন। ইকতা ব্যবস্থার বিবর্তন দেখো। ইলতুৎমিশের পরবর্তীকালে কোন কোন সুলতান ইকতা ব্যবস্থায় সামন্ততান্ত্রিক প্রবণতা রোধ করার উদ্যোগ নিলেও কোন কোন সুলতানের পদক্ষেপে ইকতা ব্যবস্থায় সামন্ততান্ত্রিক কাঠামোটি আরো প্রবল হয়ে। এক হচ্ছে আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি করলেও গিয়াসউদ্দিন তুগলকের আমলে নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। 2 ফিরোজ তুগলক ইকতা ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করে এই প্রথাকে বংশানুক্রমেই করেন। ফলে ইকতাদারের আত্মীয়রা বংশানুক্রমে ইকতার ভোগ দখলের অধিকার পায়। পরবর্তীকালে এদের মধ্যে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। এভাবে ইকতা প্রথায় সামন্ততান্ত্রিক প্রবণতা চূড়ান্ত রূপ ধারণ করে। এবার দেখো সামন্ততান্ত্রিক প্রবণতা। সামন্ততান্ত্রিক ভূমিদান ব্যবস্থা দেখা যেত যে একজন সামন্ত যে শর্তে রাজার কাছ থেকে ভূমি লাভ করেছেন তিনি আবার একই সাথে তার অধীনস্থ সামন্তকে ভূমি বিতরণ করতে পারতেন। এভাবে সামন্ত প্রভু নিজ এলাকায় রাজার মতো ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাইতেন। এইভাবে সুলতানি যুগে ইকতাদাররাও সর্বদা নিজ ইকতার আদায়কৃত অর্থ নিজে আত্মসাৎ করতে এবং স্বাধীনভাবে তার ইকতা এলাকা শাসন করতে চাইতেন। এইভাবে ইকতা প্রথার মধ্যে সামন্ততান্ত্রিক প্রবণতা লুকিয়েছিল। পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তের ইকতাদাররা দিল্লির কেন্দ্রীয় শাসনকে অগ্রাহ্য করতে থাকে। ফলে সুলতানি শাসন দুর্বল হয়ে পড়ে এবং দেশের বিভিন্ন অংশে সামন্ত প্রভুর শাসন শুরু হয়। ইকতা ব্যবস্থার কাঠামোটি থেকে পরবর্তী মুঘল আমলে সামন্ততান্ত্রিক ধাঁচের জাগিরদারি ব্যবস্থার সূত্রপাত ঘটে। এবার 5 দেখো অভিজাতদের ক্ষমতা। সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করে বিভিন্ন ইতিহাসবিদ অভিমত দিয়েছেন যে সুলতানি রাষ্ট্র ছিল বিভিন্ন তুর্কি অভিজাত গোষ্ঠীর সমন্বয় গঠিত একটি সংগঠন। বিভিন্ন অঞ্চলে অভিজাতরা স্থানীয় সামন্ত প্রভুর মতো সীমাহীন ক্ষমতা ভোগ করতেন। নিজ নিজ অঞ্চলে অভিজাতদের বিপুল ক্ষমতা ছিল। 2 অভিজাতদের আয়ের প্রধান উৎস ছিল ইকতার রাজস্ব বা নগদ বেতন। এছাড়া তাদের বিপুল সম্পত্তি থেকেও প্রচুর আয় হতো। 3 অভিজাতদের সীমাহীন আর্থিক শক্তি কখনো কখনো সুলতানের আশঙ্কার কারণ হয়ে দাঁড়াতো। এর ফলে দিল্লির অধিকাংশ সুলতান অভিজাত গোষ্ঠীকে বিশেষভাবে তোষণ করে চলতেন। 4 অভিজাতরা সীমাহীন বিলাসিতার মধ্যে জীবনযাপন করতেন। তারা সুলতানের অনুকরণে হারেম সহ সুবিশাল প্রাসাদ নির্মাণ করতেন। অসংখ্য দাসদাসী ও পরিবারের ভরণ পোষণ বহন করতেন। অভিজাতরা বংশানুক্রমিকভাবে তাদের ক্ষমতা ও সম্পত্তি ভূ দখল করতেন। 5 বিভিন্ন সময় অভিজাতদের মধ্যে প্রতিযোগিতা চলত এবং এই উপলক্ষে তারা বিপুল অর্থ ব্যয় করতেন। মূলত অভিজাতদের ক্ষমতার উপরে সুলতানের ক্ষমতা অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছিল। অবশ্য গ্রামীণ হিন্দু অভিজাতদের ক্ষমতা শহরের তুর্কি অভিজাতদের তুলনায় অনেক কম ছিল। মূল্যায়ন। সুলতানি রাষ্ট্রের সর্বোচ্চ শাসক হিসেবে সুলতানের কাজ ছিল রাজ্য জয়, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব আদায় করা। রাষ্ট্রের বিপুল কাজ সম্পন্ন করার জন্য সুলতানের একার ক্ষমতা যথেষ্ট ছিল না। তাই সুলতানদের অধীনে একটি দক্ষ বিশ্বস্ত অভিজাত গোষ্ঠী গড়ে উঠত। উচ্চতর প্রশাসনের তুর্কি অভিজাত এবং স্থানীয় গ্রামীণ অঞ্চলে হিন্দু অভিজাতদের মধ্যে এক প্রকার অঘোষিত ক্ষমতার বিভাজন করেছিল। তাই ডক্টর মুজিব বলেছেন যে দিল্লির সুলতানি শাসন ছিল প্রকৃতিতে এককেন্দ্রিক, কিন্তু বাস্তবে তা ছিল কতগুলি সামরিক শাসকদের দ্বারা শাসিত অর্ধ স্বাধীন ভৌগোলিক অঞ্চলের দ্বারা গঠিত রাষ্ট্রমণ্ডল। স্টুডেন্টস আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।